সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন খায়রুল আলম সবুজ। সবুজ আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনার কাছে জানতে চাই যে আমাদের সামনে একটা বইও আছে, সেই জায়গা থেকে বলা, বইকে দেখেই যদি জিজ্ঞাসা করি যে বই আসলে আমাদের কতটা প্রভাবিত করে, আমরা কি বই দ্বারা প্রভাবিত হতে চাই কিনা, বইয়ের কাছে যে আমরা নিজেদেরকে সমর্পণ করি বা বইয়ের শরণাপন্ন হই প্রভাবিত হতে। হ্যাঁ, এই কারণ বই পড়তে হবে, কারণ অনেকে জীবনে না প্রচুর জটিলতা আছে। জট দেখনি মানুষের মাথায় যে চুলের মধ্যে জট পড়ে, ওগুলো তো আর ছাড়ানো যায় না। তো সমাজে, জীবনে, ব্যক্তি জীবনে বোধের জায়গাগুলোতে প্রচুর জট। এই জটগুলো খুলে বই দিয়ে একটা বোধ, একটা বিশ্বাস যদি আসে, তাহলে এই যে চিন্তার মধ্যে জট পাকিয়ে যায় সমাজের কোথাও, মানুষের জীবনের কোথাও, সেই জটগুলো এই বই সাহায্য করে খুলে দিতে। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম নিজেই বলেছে, চিন্তার জট খুলে পড়াশোনা, চিন্তার জট খুলে যায়। এই যে জটগুলো খোলা, এটার জন্য, এবং জট খোলাটা খুব জরুরি জীবনে। জট খোলা মানে কি? একটা সত্যের কাছে যাওয়া, দ্বিধামুক্ত হওয়া, যে আমি জানি না, বুঝতে পারতেছি না, আমি পাজল, কি করব না করব, কিন্তু পেয়ে যাচ্ছি একটা সমাধান। বই পড়া মানে হলো গিয়ে একটি মানুষ ভেতরে ভেতরে হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, বোঝার শক্তিটা বাড়ছে তার, এবং সে যেটা জানে না সে নিয়েও সে ভাবতে পারছে। এই যে ব্যাপারটি, এজন্য বইয়ের খুব দরকার, এবং বই তো মানুষকে প্রভাবিত করে। বই আবার যে একটু জট তৈরিও করে না, করে একটি সহজ সরল জীবন যাপন করছিল এক মানুষ, কিন্তু পরে কোথাও গিয়ে এমন একটা জিনিস তার মাথার মধ্যে ঢুকালো, বই প্রশ্ন তৈরি করে দিল। এখন প্রশ্ন তৈরি করে দিলে সে জ্ঞানের মূল জায়গাটি কোথায়? একটা প্রশ্নবোধক ব্যাপার থাকবে তো। এখন প্রশ্নবোধক ব্যাপারটি যদি বই থেকে আসুক, আসতেই তো হবে, কারণ আমাদের তো উই হ্যাভ টু এক্সপ্লেইন, তাই না? জীবনটা কি, মানুষের সত্য কি, মানুষ কি বুঝতে চায়, এসব ব্যাপারগুলো তো জীবন যদি না বুঝে কেউ যাপন করে, তাহলে কিন্তু জীবন এটা খুব গুরুত্বপূর্ণ, যে বুঝে যাপন করা। সেই বুঝে যাপন করার ক্ষেত্রে বইয়ের একটা ভূমিকা আছেই, আছে তো বটেই। কারণ বই কি, বই হলো গিয়ে সেই, মনে করো প্রাগৈতিহাসিক আমলের তো আর কিছু আমরা জানি না। যখন থেকে ইতিহাস লেখা হলো, যখন থেকে বই লেখা হলো, তারপর থেকে বিভিন্ন সময়ের মানুষের চিন্তাগুলো বইয়ের মধ্যে ছিল না। তখনকার চিন্তা আস্তে 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 তার ট্রান্সফরমেশন, এখনকার মানুষ চিন্তা করছে, তখনকার মানুষ চিন্তা করছে, এই যাবতীয় ব্যাপারগুলো তো বইয়ের মধ্যে, বইয়ের ভিতরে আছে। তাহলে মানুষ জানবে। এখন নলেজ যে ব্যাপারটি, নো দাই সেলফ, এখন যদি আমি আমার নিজেকে জানতে চাই, আমার সেই শক্তি নাই, সেই শক্তিটুকু আমাকেও দিচ্ছে তো, ফলে তার প্রভাব তো আলাদা। ওই প্রভাব তো আমরা কখনোই অস্বীকার করতে পারি না। আমি নিজেকে জানবো, সেটা বইয়ের সহায়তা নিয়ে জানবো, জীবনের সহায়তা নিয়ে, বইয়ের সহায়তা। বইটা বিভ্রান্ত করে না? বই বিভ্রান্ত করে, কিন্তু কেউ যদি বিশ্বাস করে কোনো কিছু, ওটাকে আমি বিভ্রান্তি বলি না। আচ্ছা, একটা মানুষ জেনে শুনে বুঝে ভালো করে একটা বিশ্বাস এসে, তাহলে সেই বিশ্বাসটি তার পবিত্র জিনিস, তার বিশ্বাসটি, সেটা যদি বিভ্রান্ত আরেকজনের কাছে হয়ে থাকে, বিভ্রান্তি অন্যজন যদি মনেও করে, কিন্তু ওই লোকটির কাছে কিন্তু সেটা নয়। একটি বই থেকে তো আপনি একভাবে নিচ্ছেন, আমি আরেকভাবে নিচ্ছি, আমাদের দুজনের কাছে দুটি অর্থ দাঁড়াচ্ছে। ওই যেহেতু রিসিভারটা আমার নিজের মধ্যে, রিসিভারটা তোমার নিজের মধ্যে, এবার আমার রিসিভার কি অবস্থায় আছে, তোমার রিসিভার কি অবস্থায় আছে, ওই লাইনগুলো থেকে আমরা দুইভাবে নেই, সেটাই তো স্বাভাবিক নাকি? সেটা স্বাভাবিক। এবং গোলমালটা সেখানেই বাঁধে যে আমাদের রিসিভারের আসলে সম্পন্নতা কিরকম, রিসিভার কতটুকু শক্তি সম্পন্ন, সেটাই নির্ভর করে। মানে ওইটাও তো ঠিক যে রিসিভারকে তৈরি করা, রিসিভারকে হালনাগাদ রাখার কাজটাও বইয়ের মাধ্যমে করতে হয়। একেবারে কিছু করার নাই। বই ছাড়া তো, তুমি যদি জ্ঞানের কথা বলো, তুমি যদি উন্নত বোধের কথা বলো, তাহলে বই ছাড়া কি করে সম্ভব? জীবনের মধ্যেই আছে সেগুলো, কিন্তু জীবন থেকে ওরা বইয়ের মধ্যে উঠে আসে, আবার আমরা পেয়ে যাই, আমরা ওইটা পড়ি। আর যদি আমার রিসিভার রিসিভ করতে পারে, দেন আই গেট ইট। এবং আমার সাথে আমি যেটা নিচ্ছি, সেটার সাথে আমার ভেতরে যে ইনাইট একটা বোধ আছে, সেই বোধটা কিন্তু একটা হয়, ক্ল্যাশ হয়।
কন্ট্রাডিকশন হয়, একটা বোঝাপড়া হয়, ব্যাটল হয়, তারপরে একটি জায়গাতে গিয়ে সিদ্ধান্তে না, আমি তো কালের থেকে খুব দূরে থাকি না, কারণ যেহেতু বই আছে। হ্যাঁ, বই আমাকে জানিয়ে দিচ্ছে যে সেই প্রাগৈতিহাসিক যুগ বলেন বা যে সময়টা আমি ছিলাম না, সে সময়ের পৃথিবী, সে সময়ের বাংলাদেশ, সে সময়ের ইতিহাস চোখের সামনে চলে আসছে বিকজ অফ ইট। সুতরাং বই হলো এমন এক জিনিস, এই যে এখন আমরা ফেব্রুয়ারিটাকে কিন্তু ফেব্রুয়ারি দিয়ে মনে হয় যেন বইয়ের গন্ধ আসে, এরকম একটা অবস্থা হয়েছে না আমাদের। একটা অন্য ফুলের গন্ধ, বইয়ের গন্ধ, ফুলের গন্ধ, বইয়ের গন্ধ, ফাগুন, এই সব কিছু মিলে আমাদের ভাষা, এই সব কিছু মিলে কি অপূর্ব একটা আবহ সৃষ্টি হয়েছে, একটা ব্যঞ্জনা তৈরি হয়েছে না। এই যে ব্যঞ্জনাটি, এই ব্যঞ্জনা এই অঞ্চলের মানুষের, বাঙালিদের জীবনকে অন্যরকম করে ফেলেছে, একটা অন্য কিছু দ্বারা মণ্ডিত করেছে, তাই না? এই ৩-৪টি জিনিস ফাল্গুন আসলেই অথবা এই ফেব্রুয়ারি আসলেই আমাদের মাথার মধ্যে আসে, আমরাও হয়ে যাই, উদ্বেলিত হই, আমরা বিভিন্নভাবেই আনন্দ পাই যে এগুলো থেকে আমরা পাচ্ছি। যে বিষয়ে যেতে চাচ্ছিলাম, যে আমরা যাই রচনা করি না কেন, সেটা হয়তো আপনি ঐতিহাসিক নন, ইতিহাস লিখছেন না সেভাবে, একদম ব্যাকরণগত ইতিহাস আমরা কেউ লিখছি না, কিন্তু কবিতা লিখছি, ছড়া লিখছি, গল্প লিখছি, রম্য রচনা লিখছি, সেটাও তো এক ধরনের ইতিহাস, সমকালের ইতিহাস বটেই। তুমি ধরতে পারো এটা তোমার বোধের ইতিহাস, এক ব্যক্তির নিজস্ব বোধ, সেই বোধটির ইতিহাস নয়, তার অভিজ্ঞতা। সে কোনো একটা কিছু দেখলো, কিছু একটা সামনে পড়লো, সে নিয়ে তার মাথার মধ্যে তো একটা কিছু আসছে, একটা চিন্তা বোধ তো হয়েছে, সেই বোধটি সে লিখছে, কখনো কবিতায়, কখনো গল্পে, কখনো উপন্যাসে, কখনো প্রবন্ধে, তার ওই চিন্তাটা সে লিখছে। এখন এই যে ব্যক্তিগত চিন্তাটি, সেই ব্যক্তিগত চিন্তাটি লিখে রেখে সে একটি বই বের করে দিল, তাহলে ওই লোকটির চিন্তা পাওয়া যাচ্ছে, ব্যক্তির চিন্তাটি পাওয়া যাচ্ছে, ব্যক্তিকে জানা যাচ্ছে, মানে ব্যক্তির ইতিহাসটি জানা যাচ্ছে, বোধের ইতিহাসটি জানা যাচ্ছে, এবং ব্যক্তিকে জানা যাচ্ছে, সাথে সাথে ওই লোকটি আবার নিজের সাথে নিজে মেলালো যে এই লোকটির চিন্তার সাথে আমার চিন্তা মিলছে কিনা, মিলছে, আবার কোথাও কোথাও মিলছে না। এবং ব্যক্তি যিনি লিখছেন তিনিও কিন্তু চিন্তা করেন, এ আমি কি সে আমি না। এখন চিন্তা করে দেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা শেক্সপিয়ার লিখেছে। এখন শেক্সপিয়ার তো তার ঘরে বসে, তার টেবিলে বসে লিখেছিল, নিভৃতে গোপনে এক জায়গায় বসে নাটকের একটি ডায়লগ লিখছে যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। সেটা লিখেছিল কোথায়? সে সেই ওইখানে বসে, তার বাড়ির কাছাকাছি বসে। এখন সেই লাইনটি গোটা পৃথিবীর জন্য কে না জানে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে ট্রান্সলেট হয়েছে, বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে। জীবনের বোধের মাপকাঠি তৈরির ক্ষেত্রে কি পরিমাণ প্রয়োজনীয় এই যে ব্যাপারটি, দিস ইজ ইম্পর্টেন্ট। ব্যক্তির ইতিহাস, ব্যক্তির বোধের ইতিহাস লিখিত থাকাটাও খুব প্রয়োজন। সেখানে আমি মনে করি যে এই যে বোধটি, সেই বোধটি আরেকটি মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। আপনার কাছে কি মনে হয় যে এটা সমালোচনার জায়গা আছে, অনেক সময় সমালোচনা করা হচ্ছে, এবারও হচ্ছে যে বইমেলাকে সামনে রেখে, বইমেলার আগে পরে, বিশেষ করে বইমেলাকে সামনে অনেক বই বের হয়। হ্যাঁ, আমাদের যারা সারা বছর সক্রিয় থাকেন তারাও বই বের করেন, আবার এই বইয়ের মৌসুমে এসে অনেকে বই বের করেন। এই যে লেখক হতে চাওয়া মানুষের, সেটাকে তো ইতিবাচকভাবেই দেখা দরকার, কারণ সে নিজেকে প্রকাশ করতে চায়। এখন কোন প্রকাশটি থাকবে, কোন প্রকাশটি পাঠক নেবে কি নেবে, সেটা পাঠকের বিষয়। তো সে যে নিজেকে প্রকাশ করতে চাইলো, সেটাকে তো স্বাগত জানানোই দরকার। এখানে আমার কাছে একটু মনে হয়, আমার একটা জিনিস মনে হয়, একটা সেলফ অ্যাসেসমেন্ট থাকা দরকার। সেটা তো একটা বিষয় আছে যে হ্যাঁ, আমার কতটুকু বলবো বা আমার উদ্দেশ্যটা কি, আমি কতটুকু পারি, আমার কাছে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমি পারি কিনা তার উপর নির্ভর করে, আমি দেখা দেখি করছি কিনা, হ্যাঁ হ্যাঁ, তার উপর নির্ভর করে আমি কি করব। আমি যদি না পারি, তুষার আমি বলছি আমার কথা ব্যক্তিগতভাবে, আমি যদি একটা জিনিস না পারি, না জানি, ওই প্রসঙ্গে আমি পারতসাধ্যে যাই না, বুঝতে পারছো? এখন জিনিসটা হয়েছে, আগে যেমন ট্রেডল মেশিনে বই ছাপা হতো, আমার তো মনে আছে, আমার উপন্যাস বেরোচ্ছে দিনান্তে দিন, আমি একটা ছোট্ট একটা ঘরের মধ্যে বসে আছি, তো ছোট্ট ঘরে যেখানে ম্যানেজার বসে, ওইখানে ম্যানেজার নেই, চেয়ারে বসে আমি লিখছি।
আর ওদিকে ছোট্ট একটা গোল একটা ফাঁকার মতো আছে, ওইখান থেকে হাত দিয়ে রেখেছে মেশিম্যান। ও বল দেন, ওই যে পাতাটা লিখছি ওইটা দিয়ে দিচ্ছি ওকে, ও আবার ওইটাকে কম্পোজ করছে। তখন তো লিড ব্লক ব্লক এগুলো দিয়ে করছে সে যে করে টোরে করে তারপরে দেখে টেকে এখন আমাকে প্রুফ দেবে, বেঁধে টেঁধে সব কিছু ঠিকঠাক করে তোমার একটা চাপ দিয়ে একটা ভেজা ভেজা কাগজ আমাকে প্রুফ দিয়ে দিল যে প্রুফটা দেখে দেন। তা আমি প্রুফ দেখে দিচ্ছি, লিখছি, ও প্রুফ দেখছি, ও এইটা করছে। এই দুটি মানুষ আমরা বসে বসে এই কাজগুলোই করছি। আচ্ছা, এখন কি আর সেসবের কোনো প্রয়োজন আছে? ওই কষ্টের প্রসেসের মধ্যেই তো মানুষ যেত না, তারপরে বেরোতো কি, ভুল ভ্রান্তি তো থাকতোই টুকটাক। তারপরে মনে করো ইগুলো টাইপগুলো অত অত দেখতে খুব ভালো না। যাই হোক, এই যে কষ্টটি সেটা তো আজকে নেই, ইট ইজ সো ইজি নাও। এখন ইজি বলেই যে সবার করতে হবে আমি কিন্তু সেটাও মনে করি না। তবে একটা জিনিস আছে, যে মনে করো যে আগে যখন পূজার সংখ্যায় গান বেরোতো না, দুপাশে দুটো একই ডিস্কে দুটো গান এক গায়ক বা গায়িকার থাকতো, একটা একটু চটুল ভাল লাগতো না, একটা একেবারে ভাল লাগতো। অথবা যদি মনে করো কালেকশন হতো, ওই একই গায়কের 10টা গান বা 13টা গান একটা কোন জায়গায় বেরোলো, তার মধ্যে একটা গান দাঁড়িয়ে যেত। এখন মানবেন্দ্র মুখার্জির এই যে হাজার গান তো মানবেন্দ্র মুখার্জি গেয়েছে, কত চমৎকার চমৎকার গান তার আছে, কিন্তু গান দেখো গিয়ে সেখানে ওই আমি এত যে তোমায় ভালোবেসেছি ও মাস্টারপিস দাঁড়ায় গেছে। দরদিয়া, হ্যাঁ, কত গানই তো আছে বিভিন্ন রকম, ওই গানটি দাঁড়িয়ে গেছে। এখন মনে করো যে অনেক হবে, কিছু কিছু তার মধ্যে নিজের গুণে নিজের যোগ্যতায় দাঁড়িয়ে রয়ে যাবে। সব অনেক হওয়াটা কিন্তু খারাপ কিছু নয়। তবে এখানে একটা ব্যাপার আছে, বই পুস্তকের বেলায় একটা জিনিস আছে, বইটা পড়া হয় এবং বইটা সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে ভয়ানক মনে হয় আমার কাছে এইটা, যে বাচ্চারা যাদের সবেমাত্র ফরমেশন হচ্ছে, ওরা যদি অপাঠ্য জাতীয় বই পড়ে তাহলে আমাদের যদি প্রতারিত হয় তাহলে তারা বই মুখ হবে না, আমাদের তাহলে খুব গুরুত্বপূর্ণ বিপদ। এই জন্য যেই লিখুক তাকেও দায়িত্ববান হতে হবে, কারণ এটা নিজের কাছে থাকে না, এটা কোথায় কোথায় চলে যায়। আমি সেই পুনেতে গিয়ে পুনেতে গিয়ে এক বাড়ির মধ্যে গিয়ে দেখি আমার সেই প্রথম বইটা স্বর্ণলতার বৃক্ষ চাই সেইখানে আছে। আমি বললাম কি করে এখানে এলো? ইন্ডিয়াতে, তা পুনেতে, তাও এক বাঙালির বাড়িতে বহু দূরে। আমি তো একদম তাজ্জব হয়ে গেলাম, কি করে এই বই এখানে আসে? বলে না আমরা পড়েছি। আচ্ছা, এই যে দেখো, এ তো বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। এখন মনে করো বই চোরও তো একরকম আছে, আমরা বই চুরি প্রসঙ্গটি চলে আসলো, যেটা আমরা স্টুডিওতে আসার আগে আলোচনা করছিলাম। বই চুরি তো একটা মহৎ বিষয় নাকি? আমার মনে হয় যে এটা চুরি বিদ্যার মধ্যে সবচেয়ে আমার মনে হয় খুবই সম্ভ্রান্ত একটা বিষয় বিষয়টি। তবে আমি যেমন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমি না হয় চুরি করলাম, কিন্তু কেউ যেন আমার থেকে চুরি না করে, এরকম বুকে লাগে, কারণ কষ্ট মষ্ট করতে। এখন মনে করো বলছিলেন যে আমদানি ভালো রপ্তানি ভালো না, বলেছিলাম যে আমদানি ভালো রপ্তানি ভালো নয়। তো মার্ক টুয়েনের মতো তুমি তো আর শেলফ তৈরি করতে পারবে না সেটা। তবে কেউ যদি বই নিয়ে পড়ার জন্য নেয় তাহলে সেটা কিন্তু একেবারে খুব ভালো জিনিস। এখন আমি বলছিলাম এই বই চুরির যে ব্যাপারটি, দেখো বই কোত্থেকে কোথায় চলে যায় সেটা কিন্তু চোরদের, যারা না বলে মানে চোর বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, একটু লুকিয়ে নেয়া, একটু লুকিয়ে নিয়ে গেল বইটা। আর বিষয়টা ওরকম যে মানে অনেক সময় হয় না যে মিষ্টির মতোই, যে অনেক মিষ্টি আছে কিন্তু খেতে পারছি না, নিতে পারছি, কিন্তু বইও আছে অনেক, নিতে পারছি, আমি বইটা পাবো না, দিবে না, তখন কি করে? আমি কি জ্ঞান থেকে বঞ্চিত হবো? না, একেবারেই বঞ্চিত হওয়া যায় না। এক্ষেত্রে তোমার সাথে আমার তো এক ধরনের একটা মিল আছে। তারপরে এরাও কিন্তু এই ক্যারি করার ব্যাপারে এ লোকরাও আছে, নিজে পড়লো কাউকে দিল, এটা হলো। তো বই তো এদিকে ছড়াবেই, বই যাবে এবং জ্ঞানও ছড়াচ্ছে, বই যা আছে বইয়ের মধ্যে সেগুলো ছড়াচ্ছে সাথে সাথে। সুতরাং এই ব্যাপারটি অতটা খারাপ নয় আমার যাতে মনে হয়। তবে মানে ব্যাপক হারে না হয়, সুন্দর চোখে দেখা, সুন্দর চোখে। আর সুন্দর চোখে চৌর্যবৃত্তিটাকে সুন্দর চোখে দেখাও একটু মুশকিল। তাহলে বরং আমরা ওটাকে না রাখি, এটার মধ্যে ওটা বের করে দিতে পারি, একটু সামান্য ডিফারেন্স আছে।
হ্যাঁ, বইয়ের ব্যাপারে আড়াল করে নিয়ে যাও। হ্যাঁ, আড়াল করে দিয়ে যাওয়া, এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। যেমন তুমিও হয়তো করো, আমিও মাঝে মধ্যে দিয়ে একটা তো করি। এখন করি মানে করেছি, এখন আর করি না। সাবেক। এখন সাবেক সাবেক আমলে, সাবেক আমলে হয়েছে। না, তো ভালো লাগে, ভালো লাগে। আবার যার থেকে আনা হয় উনি আবার খুব খুশি হন পরে শুনলে। এটা হচ্ছে যে সরাসরি সরিয়ে নিয়ে আসা, একটা হচ্ছে যে বই চেয়ে আনলাম কিন্তু ভুলে যাই আমি যে বইটা নিয়েছিলাম, সেটা একটা কৌশল। আমার মনে হয় ভুলে যাওয়াটা তো এক্ষেত্রে যারা বই কালেক্ট করে, ভুলে যাওয়াটা গভীরে সবসময় মনে থাকে, কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যায় সে ভুলেই গেছে। ভোলার কথা কি করে হবে বলো? সে তো পড়েছে, হ্যাঁ। ও তো এনেছে, পড়েছে, পড়েছে, তো হ্যাঁ। ভুলছে না, ওর ভেতরে থাকে। কিন্তু ও বলবে যে আমি ভুলে গেছি। যদি ইচ্ছা ভুলে গেছি তাও বলবে কখন, যদি তার ফিরিয়ে দেওয়ার ইচ্ছাটা হয়, হ্যাঁ, না হলে কিন্তু করে দিয়ে বলবে। প্রচুর তাগাদা আসে। এরকম বই দুই একজন বলেছি কখনো কখনো যে আমার একটা বই ছিল, সে বইটা গেল, আমি না চুপ করে অন্যদিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, এরকম হয়েছে তো এরকম। তা বলছে যে, আবার সে মাঝে মাঝে এই কথাটা আমার সামনেই বলে। আচ্ছা আচ্ছা, তার মানে আমাকে টার্গেট করেছে আর কি, যে কি ব্যাপার তুমি কোথায়। আমাকেই বলে যে একটা বই ছিল এরকম আমার, তো বইটা গেল কোথায়। 2-3 দিন আমাকে আমার সামনেই বলেছে। আমি আর কিছু বলি না, আমি খুব গোবেচারের মতো বসে থাকি। না, অনেকে আছে যে বইটা নিতে পারবে না, আর তখন মানে আমার ভালো থাকাটা হয়তো জানতে চায় না, বইটি ভালো আছে কিনা বা বইটি ভালো থাকুক সেরকম শুভকামনা জানায়। জানে জানে যদি, তবে ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এই বই চুরি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তবে ব্যবসার ক্ষেত্রে যেটা যারা বইটি করে সেখানে চুরি না করে সেটা তো ভালো, ওটা তো হ্যাঁ। বেচারার ব্যবসা। না, আপনার বাসায় আমি গেলাম, আপনি আমার বাসায় এলেন তখন, হ্যাঁ, বা লাইব্রেরি গুলো থেকে হ্যাঁ, না সেক্ষেত্রে তো আমরা ধরো যে যার বাসায় যাব, আমরা সবাই সাবধানেই থাকবো, আমরা তো চোখ রাখবো, একটু নজরে রাখা। হ্যাঁ। আবার যে যাকে চিনি হ্যাঁ, সুবিধা হয়। সবাইকে তো নজরে রাখার না, দরকার নেই, না, কারণ না। তার কাছে এটা অপ্রয়োজনীয়। এইসব ক্ষেত্রে সবাইকে নজরে রাখতে, কাউকে নজর থেকে বের করাও যায় না, তাই না? একটু খেয়াল রাখতে হবে। কিন্তু এই যে বই পড়া একটা মজার বিষয় ছিল বই সংগ্রহ করার। আমি জানি না যে আমরা যে এক সময় যে খবরের পুরনো কাগজ যারা বাসা থেকে কিনে নিতেন, আমরা তাদের কাছ থেকে বই কিনতাম। ওই যে দেখা গেলো যে পাড়া দিয়ে ঘুরছে, ওটা নামিয়ে অনেক কিন্তু খুব দুর্লভ বই কিন্তু পাওয়া যেত। হ্যাঁ 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 হ্যাঁ, এটার কারণ হলো কি, অনেকেই বই অতটা হ্যাঁ, বুঝেন না, বিক্রি করে দিতেন। অনেক দুর্লভ বই পাওয়া গিয়েছে। অনেকে আগের দিনে অনেক পুরস্কার টুরস্কার পাওয়া যেত, আগে তো বই ছিল পুরস্কারের ব্যাপার। তো অনেকে হয়তো পড়ে ফেলেছেন যে একবার বই, এক লোককে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি বই, বলে আছে আছে আমার কাছে বই আছে, আমার কাছে একটা বই আছে। মানে অনেকের ঘরে তো কোনো বই থাকে না। আমি যেমন একটা ফিরোলের কাছে সিম্পোজিয়াম বইটা পেয়ে গিয়েছিলাম, মতার হোসেন চৌধুরীর, যে ফিরোলা মানে পুরনো পত্রিকা বিক্রি করে গেছে, তার কাছে নামালাম সিম্পোজিয়াম, কাজী মতার হোসেনের মানে অটোগ্রাফ সহ আমার সংগ্রহে আছে বই। এটা এখনো নীল খেতে গেলে পরে এরকম অনেক পাওয়া যায়, কারণ আমরা মতিঝিল, গুলিস্তান, এইসব পল্টন মোড়ে, হ্যাঁ পল্টনের মোড়ে, এখানে সব জায়গা থেকে বিজয়নগরে ছিল, ওখানে দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখেছি আমাদের পরিচিত মানুষের বই পাওয়া যায়, বই পাওয়া যায়। আরো কত সব তোমার আমি এখন একটু সমস্যা হয়ে গেছে যে আমরা যে ধরনের বই খুঁজি তা সেগুলো একটু চাপা পড়ে গেছে গাইড বইয়ের কাছে। প্রচুর গাইড বই এখন ফুটপাতে, কিন্তু ওই সেই আমরা যে না, ধরনের সবাই গাইড রাখে কি? হ্যাঁ? সবাই কি রাখে? যারা মোটামুটি এখন ধরেন যে কাটা বনে গাইড বই অনেক, গাইড বই, তারপর হচ্ছে ওই যে ইংরেজি শিক্ষার বই, এগুলো একটু বেশি হয়ে গিয়েছে আর কি। সেটা যদি আপনি একটা ধারণা করতে পারেন এখন কোন ধরনের পাঠের অভ্যাসটা বেড়েছে, পাঠের অভ্যাসটা বাড়া কমা বোঝা যায়। কিন্তু পাঠের অভ্যাসটা কি হয়েছে, আসলে সোসাইটির সাথেই সবকিছু নির্ভর করে তো। সময়, কাল, এই কালটা কি? কালটা খুব নগদ কাল, নগদ অর্থের কাল। এটা খেয়াল করেছে কখনো? সবাই নগদ অর্থ চায়, সবকিছু ফেলে দিয়ে অর্থ চায়। এই যে ব্যাপারটি, এই টাইমটা কিন্তু সেরকম চলছে। আরেকটি জিনিস হচ্ছে পাবলিসিটি। যেহেতু সে উপার্জন করতে চায়, যা কিছু করে তার মাধ্যমে, সেজন্যে সে অনেক জিনিসকে খুব একটা ইম্পর্টেন্স দেয় না। শিক্ষা নীতিও আর একটা পাঠ্যাভ্যাসের ক্ষেত্রে একটা প্রভাব ফেলে, যে আমাদের প্রশ্ন ব্যাংক তৈরি হয়েছিল, আমাদের সৃজনশীল পদ্ধতি এসেছে, সেই জায়গা থেকে যে প্রশ্ন ব্যাংকের যে প্রজন্ম, তারা কিন্তু শুধু তথ্যটাই জানতে চেয়েছে যে কোন শহর কোথায় অবস্থিত, কিন্তু শহরের বিস্তারিত তারা জানতে চায় না। হ্যাঁ, এই যে তাদের মধ্যে মানে এই ইচ্ছাটা বা তাদের মধ্যে এই বিষয়টা তৈরি করে দেওয়া হচ্ছে শিক্ষা পদ্ধতি। আবার সৃজনশীলের ক্ষেত্রেও একই অবস্থা। সেইটা নিয়ে যদি একটু কথা বলেন। সময়,
সমাজ, মানুষ কি চায় তার উপরে কিন্তু সবকিছু ঘুরতে থাকে, এটাকে কেন্দ্র করেই ঘুরে। ইনফরমেশন নলেজ নয়, যে নলেজটাকে আমরা বলি একটি মানুষকে তৈরি করে, ইনফরমেশন কিন্তু মানুষকে তৈরি করে না। তার ব্যাংক ওখানে এনরিচড হচ্ছে, সে সাথে সাথে বলে দিতে পারছে বা জানে যে এইটা এখানে আছে, ওইটা কি ওইটুকু জানে না। প্রাত্যহিক জীবনে সহায়তা করে, প্রাত্যহিক জীবনে সহায়তা করে। তারপরে আরো একটা ব্যাপার আছে, আমাদের দেশে চাকরির ইন্টারভিউ হয় এক ধরনের। ইন্টারভিউতে তাকে কিছু জিজ্ঞেস করে, নাম দেশ ফুল ফল। হ্যাঁ ওখানে, হ্যাঁ না এই তো ইন্টারভিউ। আচ্ছা, এই ইন্টারভিউর জন্য কিন্তু একটা জিনিস খুব সহজেই বোঝা যায়, আমাদের দেশের শিক্ষার সাথে চাকরির একটা যোগসূত্র আছে। সবাই লেখাপড়া করে চাকরি করতে চায়, কর্মমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা, এটা একটা ব্যাপার আমাদের সমাজে, এই জিনিসটা আছে। এটা আরো আগে থেকেই শুরু হয়েছে। এখন শিক্ষা যেটা চাকরির জন্য অথবা কাজের জন্য, জীবিকা আনার জন্য, মানে জীবন যাপন করার জন্য, সেটা এক। আর একজন মানুষ সম্পূর্ণ মানুষ হয়ে জীবন যাপন করবে, সেটি আর এক। তাহলে শুধু ইনফরমেশন জীবন যাপনের জন্য যথেষ্ট বা প্রয়োজনীয়, কিন্তু মানুষ হওয়ার জন্য যেটা নয়, যেটা আজকে সমস্ত সমাজে তুমি তাকিয়ে দেখলেই টের পাবে, যে মানুষটি হাত দিয়ে জীবনের ভেতরে ঢুকিয়েছে হাতটা, ওই পর্যন্ত সে একরকম ব্যবহার করবে, আর যে এখানেই ধরে ফেলেছে সে আর এক রকম ব্যবহার করবে। তো জ্ঞান তো পুরোটা জানার জন্যে, জ্ঞান সামান্য এতটুকু জানার জন্য নয়, চিমটি নয়, গোটা দেখা যায় হোল, মানে কমপক্ষে হলো কবজিটা ডুবিয়ে, কবজি ডুবাতে হবে, হ্যাঁ কবজি ডুবাতে হবে, ঘামও ঝরাতে হবে, সময় দিতে হবে, নয়তো হবে না। এখন সময়টা আমাদের হয়েছে হালকা, মানুষ কিন্তু এখন হালকা চালেন, তাৎক্ষণিকতার মধ্যে, তাৎক্ষণিক ব্যাপারগুলো কখনো পার্মানেন্ট হয় না। যেগুলো তাৎক্ষণিক সেগুলোর পার্মানেন্সি কোথায়, এটা একটা দেখতে হবে না। এখন শিক্ষা হলো গিয়ে মূল শিখতে হবে। যেহেতু মূল শেখা হয় না ইনফরমেশনে, সেই জন্য এর প্রভাবটি আলাদাভাবে পড়ছে। এবং আমাদের প্রকাশনার মধ্যেও কিন্তু সেই জিনিসটা আসছে, যে এরা এইরকম করলে বইগুলো বিক্রি হবে, যেমন একটু আগে বলছিলাম জনপ্রিয় ধারা, হ্যাঁ জনপ্রিয় ধারা, এই করলে এই হবে, মানে বই মেলাতে বেস্টসেলার হতে হবে, সারা বছরে বেস্টসেলার হওয়ার দরকার না বই মেলাতে। কিন্তু এই বইয়ের যে আলাদা একটা ব্যাপার আছে, বই যে মানুষকে মানুষ করার জন্য, এই ব্যাপারটিও তো ভাবতে হবে, এটা থাকতে হবে। ওই ইনফরমেশনও লাগবে, আবার ইনফরমেশনের সাথে সাথে কোথায় কি আছে, এর কোত্থেকে এলো, সেগুলো তো জানতে হবে। শব্দ জানলেই তো হবে না, শব্দের উৎপত্তিগত জায়গাটি যদি জানা যায় তাহলে তো সহজ হয়ে যায়, বোধটা চলে আসে। এবং এই সব কিছু মিলে কিন্তু গভীরে গেলে, গোড়ায় গেলে মানুষের ভেতরের জায়গাটিতে পরিবর্তন আসে, নাহলে পরিবর্তন হয় না। সেই জায়গা থেকে আমরা একটু আপনার কবিতাই শুনতে চাই। ঝুল মানুষেরা ঝুলছে, ঝুলছে মানুষ গগন শিরিষের ডালে, যেমন বাদুর ঝোলের অমনায় পুত্র কলত্র নিয়ে মানুষ তেমনি ঝুলছে, অভিশপ্ত পরিত্রাণহীন। ওলদুভাই থেকে বোধ করে ঝুলছে এভাবেই বাদুর ঝোলা চলে গেছে লক্ষ বছর, মানুষেরা চলে গেছে পৃথিবীর ওপার। কেউ কেউ আসে জানে মুক্তির আলো নিয়ে বুকে, কেউ কেউ আসে, যাওয়া তার হয় না বেশি দূর, বড়জোর ৩৩ বছর বেঁচে পড়তে থাকে, তারপর সংহার। বোধহীন মানুষেরা অন্ধকার প্রসূত, আলো তাদের সয় না চোখে, বারবার নিয়ে যায় তমসায় এই পৃথিবীটাকে। সেই কবে একদিন প্রমেথিউস আগুনের আলো নিয়ে এসেছিল, এথেনিকে বুঝিয়ে সুঝিয়ে শেষে পেছনের সিঁড়ি বেয়ে উঠে যায় অলিম্পাসে, আগুনের আলো নিয়ে এসেছিল হাতে এই পৃথিবীতে। তারপরও এসেছে যে কত শনিতাক্ত কলেবর চেঁচায়, দুহাতে সরাতে চায় জঞ্জাল, মাটি এনে দিতে চায় ঝুল মানুষের পায়ের তলায়, কিন্তু হয় না, কিছুই হয় না।
শান্তি বিঘ্নিত, অসমাপ্ত পড়ে থাকে কাজ, কেবল মানুষেরা ঝুলতে থাকে গগন শিরিষের ডালে, রমনায় বাদুড়েরা ঝুলছে যেমন। মানুষ ঝুলে থাকতে পছন্দ করে, মানুষ জমিনে পা রাখতে চায় না। হ্যাঁ, সেটা কি কোনো আতঙ্ক থেকে, শঙ্কা থেকে? ইনস্টিংক্ট মানুষের এরকম। মানুষ অনেকে নিয়ম চায় না, অনেকেই তো আছে নিয়ম ভাঙতে চায়। শুধুই নিয়ম করলে দেখবে আমাদের দেশেও যেটা, কোনো একটি আইন করলে কিছু মানুষ রিয়্যাক্ট করে, হ্যাঁ, আইন মানতে চায় না। কিন্তু আইন মানলে যে একটা ব্যাপার আছে, পায়ের তলায় মাটি, সেটা অনেকে চায় না। স্বভাবের কারণে এগুলো পরিবর্তনযোগ্য, এবং পরিবর্তন তো এভাবেই আসে। একটু একটু করে মানুষ মাটিতে পা রাখবে আর ঝুলবে না। কিন্তু এখন লক্ষ লক্ষ বছর যখন ঝুলেছে, তখন আগামীতেও লক্ষ লক্ষ বছর কিরকম ঝুলবে সেটা বলা মুশকিল। আদৌ পায়ের তলায় মাটি এগুলো হবে কিনা কে জানে। পায়ের তলায় মাটি সে চায় না, এবং চায় না মাটির তলায় তো জমিন চাচ্ছেই না, পাশাপাশি সে আলো বর্তিকা যে আলো, সে আলো চোখে সইতে পারে না, পারে না। আলো নিভিয়ে দিতে চায়, সে নিভিয়ে দিতে চায়। সে আলো জ্বালাবার জন্য সেই প্রদীপ, সেই শলাকাত বই। হ্যাঁ, এ তো বই। আরো একটা জিনিস খুব আছে, আলো নিভিয়ে দিতে চাওয়া মানুষ যেমন আছে, আলো জ্বালাবার মানুষও কিন্তু একই সময় থাকে। সুতরাং এ দুটো ফ্লো চিরদিন একই সময়ে ছিল, থাকবে এবং আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।